রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। কিওয়ার্ডস বলসূত্র স্থির তাপমাত্রায় স্থির ভরের কোনো ব্যাসার্ধের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হতে চার্লসের সূত্র নিশ্চয় চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক হতে গ্যালিসের চাপের সূত্র হচ্ছে স্থির আয়তন বি এবং নির্দিষ্ট পরিমাণের যে কোনো গ্যাসের উপর প্রযুক্ত চাপ পি এর কেলভিনের তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে এর সূত্র স্থির তাপমাত্রায় তারপর হচ্ছে টি এবং হচ্ছে পি এবং হচ্ছে পি গ্যাসে সংখ্যক এবং হচ্ছে পি এবং হচ্ছে ব্যস্তানুপাতিক অ্যাভোগাড্রোর সূত্র তার হচ্ছে স্থির তাপমাত্রা টি এবং হচ্ছে পি এবং হচ্ছে সমান আয়তনের সকল গ্যাসের তার হচ্ছে সমান সংখ্যক অণু এন থাকে তার হচ্ছে প্রমাণ তাপমাত্রা 0°C হচ্ছে 273.15 কেলভিন। প্রমাণ চাপ তার হচ্ছে 180 তার হচ্ছে 760 মিলিমিটার মার্কারি তার হচ্ছে 760 গ্রামের ব্যবহার সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা এবং চাপে এবং কোনো গ্যাসের ব্যবহার না তার হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক হতে আদর্শ গ্যাসের যে সকল গ্যাসের তার হচ্ছে সকল তাপমাত্রা এবং চাপে তার সূত্র সমূহ বলা সূত্র চার্লসের সূত্র এবং সূত্র হচ্ছে প্রভাব মেনে চলে তাদেরকে বলা থাকে আদর্শ গ্যাস। তার হচ্ছে বায়ুমণ্ডলের সিএফসি হচ্ছে তার হচ্ছে মিথেন ইথেন ও ক্লোরোফ্লোরোকার্বন সমূহকে ক্লোরোফ্লোরোকার্বন বলা হয়ে থাকে বা সিএফসি বলে। বায়ুমণ্ডলের গঠন উপাদান তার হচ্ছে মাস্টার তার হচ্ছে বায়ুমণ্ডলের 97% অবস্থানই হলো তার হচ্ছে পৃষ্ঠ থেকে 30 কিলোমিটারের মধ্যে। বায়ুমণ্ডলের 75% এবং গ্যাসীয় মিশ্রণ থেকে তার হচ্ছে ভূপৃষ্ঠ হতে 11 কিলোমিটার পরে 99% তার হচ্ছে যে মিশ্রণ হতে 30 কিলোমিটার ব্যাপী অঞ্চলে তার হচ্ছে ভূপৃষ্ঠ হতে উচ্চতার সাথে তার হচ্ছে বায়ুমণ্ডলের ঘনত্ব অধিক হ্রাস পায়। সমুদ্র সমতলে তার হচ্ছে বায়ুমণ্ডলের 760 মিলিমিটার মার্কারি তার হচ্ছে এটিএম হলে তার হচ্ছে 15 কিলোমিটার এবং 600 মিলিমিটার মার্কারি এবং হচ্ছে বায়ুচাপ 100 কিলোমিটারের উপর হলে 3 × 10⁻⁷ তার হচ্ছে এটিএম হয়ে থাকে তার হচ্ছে বায়ুমণ্ডলের আয়তনের বাধা পেয়ে তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিদ্যুৎ তরঙ্গ তার হচ্ছে পুনরায় তার হচ্ছে পৃথিবীতে ফিরে আসে তার হচ্ছে আরো সোলার তুলনা এবং লবণ কণিকা তার হচ্ছে বলেন তার হচ্ছে গলার গুঁড়া তার হচ্ছে আগ্নেয়গিরি তার হচ্ছে স্থায়ী উল্কা তার হচ্ছে ভস্ম প্রভৃতি থাকে তার হচ্ছে বায়ুমণ্ডলের গঠন উপাদান হচ্ছে বায়ুমণ্ডলের বিস্তৃত তার থেকে 5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত তার হচ্ছে বায়ুমণ্ডলের হাতে তরঙ্গের সংযুক্তি হলো তার হচ্ছে নাইট্রোজেন 20.9%, তার হচ্ছে অক্সিজেন তার হচ্ছে 20.94%, তার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 0.033%, তার হচ্ছে আর্গন হচ্ছে 0.93%, তার হচ্ছে H2O বাষ্প হচ্ছে 1 থেকে 4%, তার হচ্ছে অন্য হিলিয়াম নিয়ন না ক্রিপ্টন তার হচ্ছে জ্যানন না তার হচ্ছে মিথান না তার হচ্ছে ওজন তার হচ্ছে 0.37%, তারপর হচ্ছে বায়ুমণ্ডলের স্তরে তার হচ্ছে গ্যাসের সংযুক্ত ভিত্তিতে হচ্ছে সমমণ্ডল বিষমণ্ডল বা স্ট্রাটোস্ফিয়ার তার হচ্ছে তাপমাত্রার ক্রমান্বয়ে সেটা হচ্ছে তাপমাত্রা কমনশনে ট্রপোস্ফিয়ার তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার তার হচ্ছে মেসোস্ফিয়ার তার হচ্ছে ট্রপোস্ফিয়ার হচ্ছে আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ তার হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তার হচ্ছে জলীয় বাষ্প থাকে না তার হচ্ছে থার্মোস্ফিয়ার হচ্ছে আবার 3 প্রকার হচ্ছে অ্যানোস্ফিয়ার নিচের অংশ এক্সোস্ফিয়ার এবং হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার তার হচ্ছে হেমিস্ফিয়ার বা হচ্ছে হেটারোস্ফিয়ার মধ্যে পার্থক্য। হোমোস্ফিয়ার হচ্ছে প্রায় 85 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে অধিক হেটারোস্ফিয়ার হচ্ছে 85 কিলোমিটার উপরে হয়ে থাকে গ্যাসের সংযুক্ত হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন 18.09%, অক্সিজেন হচ্ছে 20.9% গ্যাস তার হচ্ছে কোনো উপাদান হচ্ছে H2O বাষ্প তার হচ্ছে 1 থেকে 4%, তার হচ্ছে আর্গন হচ্ছে 0.93% এবং কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.033%, তার হচ্ছে এছাড়া স্বল্প পরিমাণ আরও 12টি গ্যাস থাকে। হেটারোস্ফিয়ার মুখ্য উপাদান হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম তার হচ্ছে হাইড্রোজেন, তার হচ্ছে কোনো উপাদান হচ্ছে নাইট্রোজেন আয়ন তার হচ্ছে অক্সিজেন আয়ন তার হচ্ছে অক্সিজেন আয়ন নাইট্রোজেন আয়ন তার হচ্ছে হিলিয়াম আয়ন না হাইড্রোজেন আয়ন তার হচ্ছে তাপে পরিবহন ঘটে তার হচ্ছে হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে ওঠে না তার হচ্ছে অন্তর্ভুক্ত স্তর হচ্ছে হোমোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার হেটারোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ার তার হচ্ছে বিশ্বমণ্ডলের ক্ষেত্রে ভিন্ন এবং ভৌত রাসায়নিক ধর্ম তার হচ্ছে 4টি স্তর রয়েছে যা হচ্ছে পারমাণবিক নাইট্রোজেন স্তর 25 থেকে 200 কিলোমিটার হয়ে থাকে, পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1100 কিলোমিটার হয়ে থাকে, হিলিয়াম স্তর হচ্ছে 1100 থেকে 3500 কিলোমিটার হয়ে থাকে, হাইড্রোজেন স্তর 3500 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। বায়ুমণ্ডলের 4টি অঞ্চল পাওয়া স্তরের পরিসর এবং তাপমাত্রা চাপের এবং পরিবর্তনের বৈশিষ্ট্য। স্তরের অবস্থা পিয়ার পাওয়া অথবা হচ্ছে ক্ষুদ্র মণ্ডল তার হচ্ছে ভূপৃষ্ঠ হতে তার হচ্ছে বিস্তৃত ভূমি হতে 15 কিলোমিটার পাচ্ছে অথবা পাচ্ছে হচ্ছে 0 থেকে 18 কিলোমিটার তাপমাত্রা হচ্ছে তাপমাত্রা হচ্ছে 460 থেকে 100 মিলিমিটার মার্কারি, তারপর হচ্ছে তাপমাত্রা আছে ক্রমে হ্রাস পেয়ে মানে 55°C 12 কিলোমিটারের মধ্যে হয়ে থাকে। বৈশিষ্ট্য হচ্ছে মেঘা বৃষ্টিপাত এবং বজ্র শিশিরে কুয়াশা তার হচ্ছে এর মাধ্যমে হচ্ছে এই স্তর ঘটে এবং হচ্ছে এই স্তরের বায়ুমণ্ডলের অবস্থান কোনো অন্য স্থানের আবহাওয়া এবং জলবায়ু নিয়ন্ত্রণ করে। প্রায় সব ধরনের বিমান চলাচল করে প্রতি কিলোমিটার উচ্চতা 60°C বৃদ্ধি পায়। তারপর হচ্ছে স্ট্রাটোস্ফিয়ার অথবা শান্তমণ্ডল তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার বিস্তৃতি হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার অথবা হচ্ছে 18 থেকে 50 কিলোমিটার চাপ কমতে সাহায্য করে। তাপমাত্রা হচ্ছে ক্রমে বৃদ্ধি পেয়ে +2°C হচ্ছে 50 কিলোমিটার। তারপর হচ্ছে বৈশিষ্ট্য হচ্ছে যেটি বিমান এই স্তরের তার হচ্ছে ভিতর দিয়ে চলাচল করে এবং বায়ুমণ্ডলের বেশিরভাগ ওজন তার হচ্ছে এই স্তরে থাকে। তার হচ্ছে মেসোস্ফিয়ারের ক্ষেত্রে হচ্ছে ভূপৃষ্ঠের উচ্চতা বিস্তৃত হচ্ছে 50 থেকে 25 কিলোমিটার হয়ে থাকে। চাপমাত্রা কমতে থাকে এবং তাপমাত্রা হচ্ছে ক্রমে হ্রাস পেয়ে -93°C হয়ে যায় 83 কিলোমিটারের মধ্যে। বৈশিষ্ট্য হচ্ছে বায়ু শীতলতম অবস্থান পৌঁছায়।
থার্মোস্ফিয়ার ক্ষেত্রে 85 থেকে 500 কিলোমিটার মধ্যে হয়ে থাকে এবং চাপ কমতে থাকে। তারপর তাপমাত্রা ক্রমে বৃদ্ধি পেয়ে 487 ডিগ্রি সেলসিয়াস থেকে 1787 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। তারপর এই স্তরে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত। তারপর হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসের প্রাধান্য থাকে। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তারপর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মধ্যে নিয়মকের প্রভাব তাপমাত্রা, চাপ এবং বায়ু ঘনত্ব এবং সামুদ্রিক জলীয় বাষ্পের অবস্থা। তারপর ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ সাইক্লোন সৃষ্টির মূলত দুটি কারণ তারপর গভীরে সমুদ্রের পানি উচ্চতর তাপমাত্রায় উচ্চ সমুদ্রে তারপর নিম্নচাপের সৃষ্টি হয়। সাধারণত সাইক্লোন তৈরি হতে সাগরের পানি তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস বা 80 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট পর্যন্ত হতে পারে। তারপর কয়েকটি আঞ্চলিক মৌসুমী চলনের নাম অস্ট্রেলিয়া উপকূলে সাইক্লোন, ভারত মহাসাগরীয় অঞ্চলে সাইক্লোন, তারপর এশিয়া জাপানের উপকূলে টাইফুন, তারপর ফিলিপাইনে টাইফুন বা বাগিও, তারপর মেক্সিকো উপকূলে হ্যারিকেন, তারপর জানা আছে কি বায়ুমণ্ডলীয় তাপমাত্রা এবং চাপ ও ঘনত্বের পরিবর্তন ভূপৃষ্ঠীয় সংলগ্ন অঞ্চলে তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস হলে ওটার মণ্ডলে সীমানাটা -56 ডিগ্রি সেলসিয়াস বা তারও কম হয়ে থাকে। তারপর নিরক্ষীয় অঞ্চলে বায়ুচাপ কম হয়ে থাকে, অর্থাৎ নিম্নচাপ বা বলয়ের সৃষ্টি হয়। উত্তর ও দক্ষিণ কর্কটীয় এবং মকরীয় তারপর বায়ুতে উচ্চচাপ বা বলয়ের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড় নিম্নচাপ থেকে বায়ুচাপ 30 কিলোমিটারের নিচেও তারপর 0.04 অ্যাটমসফিয়ার হয়ে থাকে। তারপর নিরক্ষীয় কেন্দ্রে তারপর 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষরের মধ্যে ট্রপিক্যাল সাইক্লোন সংঘটিত হয়ে থাকে। সাধারণত ক্রান্তি অঞ্চলে সমুদ্রের উপরিভাগে তারপর সৃষ্ট সাইক্লোন বা ঘূর্ণিতাবর্তকে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়ে থাকে। তারপর ট্রপিক্যাল রিজনকে বায়ুপ্রবাহ দিবা ঘন্টায় 20 কিলোমিটার বেগে চলে তাদেরকে পূবালি বায়ু বলা থাকে। কোনো সাইক্লোন স্থায়ীকাল 2 থেকে 6 দিন হয়ে থাকে। সাইক্লোনের গতিবেগ প্রতি ঘন্টায় 63 কিলোমিটার বা 46 মাইল হতে হয়। তারপর বিগত বছরের বিশ্লেষক তার ভূপৃষ্ঠ হতে পাঠানো বিদ্যুৎ তরঙ্গে বায়ুমণ্ডলের কোন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। বি আয়নোস্ফিয়ারে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ না করতে পারে কোনটি। উত্তর এ ওজন। বায়ুমণ্ডলের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? উত্তর সি 73%। গ্যাস গ্যাসের বৈশিষ্ট্য গ্যাসের সচলতা অত্যন্ত বেশি এবং গ্যাসের খুবই সংকোচন এবং পচনশীল হতে সংসদ মিশ্রণ তৈরি করে। নির্দিষ্ট আকৃতিতে আয়তন নেই। গ্যাসের ঘনত্ব এবং উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম হয়ে থাকে। অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। আপেক্ষিক আয়তন গ্যাসীয় পদার্থের আপেক্ষিক আয়তন তরল ও ঘনীভূত পদার্থের অনেক বেশি হয়ে থাকে। আন্তঃনামিক আকর্ষণ বল বা ফাঁকাস্থান গ্যাসের অন্য সময় আন্তঃনামিক ফাঁকাস্থান খুব বেশি হয়ে থাকে এবং আন্তঃনামিক আকর্ষণ বল নেই বললেই চলে। চাপে আয়তনের সংকোচন হতে থাকে। তাপে আয়তনের সম্প্রসারণ হতে থাকে। গতিশক্তি তাপমাত্রা বৃদ্ধি পেলে গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাসের আয়তন এবং চাপ ও তাপমাত্রা কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন, তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 273 কেলভিন, পরমাণু তাপমাত্রা 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস 273.5 ডিগ্রি সেলসিয়াস। 1 মিটার কিউব ইজ 3 ডেমি কিউব ইজ 10^3 লিটার ইজ 1 লিটার ইজ 1000 মিলিলিটার বা 1000 সেন্টিমিটার কিউব 1 ATM ইজ 76 সেন্টিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি। 101.325 কিলো প্যাসকেল। 1.325 10^3 প্যাসকেল। 760 টর বা 1 বার। গ্যাসের মোলার আয়তন দুটি প্রকার, একটি এসটিপি পদ্ধতি, একটি এসটিপি পদ্ধতিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে এসটিপির ক্ষেত্রে 25 ডিগ্রি সেলসিয়াস বা 298 কেলভিন। চাপের ক্ষেত্রে এসটিপির ক্ষেত্রে এটিএম বা 101.325 কিলো প্যাসকেল। অপরদিকে এসটিপির ক্ষেত্রে 100 কিলো প্যাসকেল। আয়তনের ক্ষেত্রে এসটিপির পদ্ধতি 22.414 লিটার পার মোল। অপরদিকে এসটিপির ক্ষেত্রে 24.57 লিটার পার মোল। গ্যাসের সূত্রসমূহ প্রধান সূত্রের নাম এবং আবিষ্কার প্রধান সূত্রসমূহ বলের সূত্র রবার্ট বয়েল। চার্লসের সূত্র চার্লস অ্যাভোগাড্রোর সূত্র অ্যাভোগাড্রো। গেলুসকের চাপের সূত্র গেলুসক। ডাল্টনের আশি চাপের সূত্র জন ডাল্টন। গ্রামের ব্যাপন সূত্র থমাস গ্রাহাম। বয়েলের সূত্র স্থির তাপমাত্রা নির্দিষ্ট পটের কোনো গ্যাসের আয়তন গ্যাসটির উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। স্থির তাপমাত্রা বিষয়ের মধ্যে 1/v বা বি = k × 1/v। পি = k। সুতরাং P1 V1 P2 উত্তর প্রযোজ্য উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে সব গ্যাসই মোটামুটিভাবে বলের সূত্র মেনে চলে। সাধারণ অবস্থায় হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন এবং নিষ্ক্রিয় গ্যাস মোটামুটি মেনে চলে। যেসব ক্ষেত্রে বলের সূত্র প্রযোজ্য নয় সেটি নাইট্রোজেন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড, H2S, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড। সূত্র লেখা বলের সূত্র 3 ধরনের লেখা পাওয়া যায়। এ লেখকের সমষ্ণ বা আয়তন বলা হতে V বনাম P এ বা অতিবৃত্ত বা হাইপারবোলা। V বনাম 1/p মূল বিন্দুগামী সরলরেখা। V বনাম P X অক্ষের সরলরেখা।
অনুসন্ধানিত স্থির তাপমাত্রা নিঃস্ব ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের ঘনত্ব, তারপর হচ্ছে ওই গ্যাসের প্রযুক্ত চাপের সমানুপাতিক হতে গেছে, অর্থাৎ স্থির তাপমাত্রা পি সমানুপাতিক ডি। সুতরাং P1/D1 যেগুলো হচ্ছে P2/D2 স্থির তাপমাত্রা হচ্ছে বলের সূত্র প্রয়োগ করে তার হচ্ছে গ্যাসের চাপ এবং ঘনত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করা হচ্ছে। চার্লসের সূত্র হচ্ছে চার্লসের সূত্র স্থির চাপে তার হচ্ছে নিঃস্ব ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সমানুপাতিক হতে গেছে সমীকরণ। স্থির চাপে পি সমানুপাতিক টি, তার হচ্ছে চার্লসের সূত্রের সমীকরণ হচ্ছে P1/T1 যেগুলো হচ্ছে P2/T2, তারপর হচ্ছে তাৎপর্য হচ্ছে পরম শূন্য তাপমাত্রা এবং হচ্ছে পরম তাপমাত্রা স্কেল। যে তাপমাত্রা তার হচ্ছে কোনো গ্যাসের তার হচ্ছে আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে থাকে এবং হচ্ছে পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে এবং হচ্ছে এটার মান হচ্ছে 0 কেলভিন এবং হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, তা হচ্ছে প্রকৃতপক্ষে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের তার হচ্ছে আয়তন পরিমাপ করা যায় না। তার হচ্ছে পরীক্ষামূলক পদ্ধতিতে -260 ডিগ্রি সেলসিয়াস নিচে কোনো গ্যাসের আয়তন পরিমাপ করা যায় না। সূত্রের লেখা তার হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা যখন হচ্ছে তাপমাত্রা একক কেলভিন হয়ে থাকে, তার হচ্ছে এগুলো সমানচাপী রেখা এবং ট্রাসি ভর, তারপর হচ্ছে সিদ্ধান্ত স্থির চাপে কোনো গ্যাসের ঘনত্ব তার হচ্ছে ওই গ্যাসের কেলভিন এবং হচ্ছে তাপমাত্রা ব্যস্তানুপাতিক হয়ে থাকে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের ঘনত্ব হ্রাস পায়, অর্থাৎ হচ্ছে স্থির চাপে ডি সমানুপাতিক হচ্ছে 1/T, তার হচ্ছে T1/T2 যেগুলো D2/D1 না, তার হচ্ছে স্থির চাপে তার হচ্ছে চার্লসের সূত্র প্রয়োগ করে তার হচ্ছে যে কোনো গ্যাসের ঘনত্ব এবং ঘনত্বের সমগ্র নির্ণয় করা যায়। তার হচ্ছে চার্লসের বলের সূত্র সমগ্র হচ্ছে P1/V1 যেগুলো হচ্ছে P2/V2 তার হচ্ছে গিলসের চাপের সূত্র পাওয়া যায় এমনটামের সূত্র পাওয়া যায় গিলসের অ্যামন্টমের চাপের সূত্র, তারপর হচ্ছে স্থির আয়তনে পি এবং হচ্ছে নির্দিষ্ট পরিমাণ নেন না কোনো গ্যাসের উপর তারপর হচ্ছে উপযুক্ত চাপ পি এবং হচ্ছে কেলভিন তাপমাত্রা টি এর সমানুপাতিক তারপর হচ্ছে অর্থাৎ হচ্ছে পি সমানুপাতিক টি অর্থ যখন হচ্ছে এন ও পি স্থির থাকে, তারপর হচ্ছে P1/T1 যেগুলো হচ্ছে P2/T2, তারপর হচ্ছে সূত্রের লেখা গেলসের কাছে চাপের সূত্র, তারপর চাইছে করে এবং সমায়তনের লেখা পাওয়া যায়। তারপর হচ্ছে যেন দ্রুত গতিতে গাড়ি চলাকালে তারপর হচ্ছে টায়ারের তারপর হচ্ছে বাতাসের চাপ বাড়ে এবং হচ্ছে টায়ারের আয়তন স্থির থাকে, হচ্ছে এবারে সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা টি এবং হচ্ছে চাপে পি এবং হচ্ছে এর পি এবং হচ্ছে সকল গ্যাসে এবং হচ্ছে সমান সংখ্যক অণু থাকে, তারপর হচ্ছে পি সমান না, তারপর হচ্ছে টি ও পি ধ্রুবক থাকে, তারপর হচ্ছে বিশেষ আয়তন তার হচ্ছে মোলার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে এসটিপিতে এবং হচ্ছে প্রমাণ অবস্থায় তার হচ্ছে গ্যাসের মোলার আয়তন হতে 22.44 লিটার বা হচ্ছে 22.4 লিটার, তার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপ হচ্ছে 1 এটিএম চাপে তার হচ্ছে গ্যাসের মোলার আয়তন হতে 24.040 হচ্ছে 24 লিটার, তার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে এটিপিতে মোলার আয়তন হতে 24.97 লিটার, তারপর হচ্ছে গ্যাসের প্রমাণ অবস্থা সময় হচ্ছে প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে 73.15 কেলভিন, তার হচ্ছে প্রমাণ তাপমাত্রা 1 এটিএম বা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার বা হচ্ছে 760 মিলিমিটার আর মার্কারি বা হচ্ছে 760 তারপর হচ্ছে প্রমাণ অবস্থায় মোলার আয়তন অনুসংখ্যা অ্যাভোগাড্রোর সংখ্যা বলা থেকে মান ধরা হতে 6.022 × 10⁻³ দেওয়া হচ্ছে। কোন তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হবে, উত্তর হচ্ছে সি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসের গতিশক্তি শূন্য হওয়া থেকে কোনটি কক্ষ তাপমাত্রা, উত্তর হচ্ছে কক্ষ তাপমাত্রা হচ্ছে 298 কেলভিন, তারপর হচ্ছে আয়তন এবং পরম তাপমাত্রার উভয় দ্বিগুণ হলে গ্যাসের চাপ হচ্ছে ডি একই থাকবে। তারপর হচ্ছে পরম তাপমাত্রা উভয় দ্বিগুণ করা হলে তারপর হচ্ছে স্থির তাপমাত্রায় তারপর হচ্ছে কোন গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন নিম্নের কোনটি, উত্তর হচ্ছে তার হচ্ছে থার্মাল, তার হচ্ছে ওটার সংখ্যা নিচের কোনটি হতে, উত্তর হচ্ছে 6.0 × 10⁻23 আদর্শ গ্যাসের সমীকরণ। আদর্শ গ্যাসের সমীকরণ তার হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ যেগুলো পিভি যেগুলো এনআরটি, তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ বলা থেকে, তার হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণটিকে তারপর হচ্ছে একাধিক বিভিন্ন রূপে প্রকাশ করা থেকে পিভি যেগুলো আরটি, তারপর হচ্ছে এক মৌল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া থেকে পিভি যেগুলো এনআরটি, এই যে কোনো মৌল গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য হওয়া থেকে তার হচ্ছে পিভি যেগুলো WM/RT, তার হচ্ছে এম হচ্ছে আণবিক ওজন এবং হচ্ছে W গ্রাম, তারপর হচ্ছে পরিমাণ গ্যাসের ক্ষেত্রে হয়ে থাকে তার হচ্ছে পিএম যেগুলো WIP/RT, তার হচ্ছে এই যেগুলো হচ্ছে DRT, তার হচ্ছে ডি ঘনত্ব বিশিষ্ট গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণের প্রয়োগ হচ্ছে, তার হচ্ছে আণবিক ভর নির্ণয়, তার হচ্ছে গ্যাসের ঘনত্ব নির্ণয়, তার হচ্ছে মোল সংখ্যা যেগুলো ভর বাই আণবিক সংখ্যা, অর্থাৎ এন যেগুলো হচ্ছে W/m, তার হচ্ছে খেয়াল করো বিভিন্ন এককে আটের মান হচ্ছে লিটার, বাই চাপে আর যেগুলো হচ্ছে 0.0821, তারপর হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার, তার হচ্ছে পার মোল পার কেলভিন, তার হচ্ছে জিএস এককে আর যেগুলো 8.32 × 10⁻⁷, তার হচ্ছে পার কেলভিন পার মোল, তার হচ্ছে 8.32 × 10 জুল পার মোল পার কেলভিন না, তারপর হচ্ছে ক্যালোরি এককে, তার হচ্ছে আর যেগুলো হচ্ছে 2 ক্যালোরি, তার হচ্ছে পার মোল 2 ক্যালোরি পার মোল, তার হচ্ছে বা হচ্ছে 1.987 ক্যালোরি পার মোল পার কেলভিন, তার হচ্ছে এককে, তার হচ্ছে আর যেগুলো হচ্ছে 8.314, তার হচ্ছে আর পার কেলভিন পার মোল, তারপর হচ্ছে 8.314, তারপর হচ্ছে জুল পার মোল পার কেলভিন, তারপর হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং, তারপর হচ্ছে পিএস একক হচ্ছে 2783 ফুট পার মোল পার একক কেলভিন, তারপর হচ্ছে বিভিন্ন একক বোল্টজম্যানের ধ্রুবক খেয়ে যেগুলো আর বাই আনে, তারপর হচ্ছে জিএস এককে বোল্টজম্যানের ধ্রুবক হচ্ছে 1.38 × 10⁻16 আর পার কেলভিন পার মোল কিউল, তারপর হচ্ছে এসে এককে 1.38 × 10⁻27, তারপর হচ্ছে জুল পার কেলভিন পার মোল কিউল, তারপর হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে, তারপর হচ্ছে
লিটার এটিএম এককে হচ্ছে লিটার এটিএম এককে হচ্ছে 1.36 ইন্টু 10⁻25 লিটার এটিএম। তার হচ্ছে পার কেলভিন পার মোল কিলো, তার হচ্ছে নিচে উঠেছে। আর এর সঠিক মান নয়, আর এর সঠিক মান না হচ্ছে ডি, তার হচ্ছে 8.32 ইন্টু জুল পার কেলভিন স্কয়ার পার মোল, তার হচ্ছে আর এর মান কত, উত্তর হচ্ছে 8.31 জুল পার কেলভিন পার মোল। তারপর হচ্ছে গ্রাহামের ব্যবহার সূত্র স্থির তাপমাত্রা ও চাপে তার পাশে কোনো গ্যাসের তার পাশে ব্যাপার হার এবং হচ্ছে স্থির উক্ত গ্যাসের ঘনত্বের বর্গমূল ব্যস্ত অনুপাতিক হয়ে থেকে, অর্থাৎ সমানুপাতিক হচ্ছে 1/√d। তার পাশে গাণিতিক রূপ, তার হচ্ছে 1/r2 ইকুয়াল হচ্ছে d2/d1, তার পাশে ইকুয়াল হচ্ছে রুট d2/d1 ইকুয়াল হচ্ছে রুট m2/m1, তার হচ্ছে d ইকুয়াল ঘনত্ব, তার পাশে t ইকুয়াল সময়, তার হচ্ছে m ইকুয়াল মোলার সংখ্যা। গ্রামের ব্যাপন সূত্র, তা হচ্ছে গ্যাসের ব্যাপন সূত্রের উপর ভিত্তি করে তা হচ্ছে গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। তার হচ্ছে ব্যাপন ও নিঃসরণের পার্থক্যের উপর তার হচ্ছে গ্যাস উপাদানের উপর পৃথকীকরণ বা গাঢ়ীকরণ সম্ভব হতে হচ্ছে উল্লেখযোগ্য স্টেশন প্রয়োগ হচ্ছে বিভিন্ন আইসোটোপের পৃথকীকরণ, তার হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশন, তার হচ্ছে জ্বালানি রূপে, তার হচ্ছে ইউরেনিয়াম 235 ব্যবহার করা থাকে। ইউরেনিয়াম অক্সাইড UF6 উভয় আইসোটোপকে ব্যবহার করা থাকে সচিত্র ব্যাপারের মধ্যে। তার হচ্ছে UF6 235, তার হচ্ছে ব্যাপার নেভি UF6 238 ব্যবহারের চেয়ে বেশি হয়। এদেরকে পৃথক করা সম্ভব হচ্ছে। তার হচ্ছে ইউরেনিয়াম আইসোটোপ 235 ইউরেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.7% এবং 238 ইউরেনিয়াম 99.3% অবস্থায় মিশ্রিত অবস্থা থাকে। তার হচ্ছে 235 ইউরেনিয়ামের ব্যবহার 238 ব্যবহার হচ্ছে 1.0043 গুণ বেশি হয়ে থাকে। তার হচ্ছে ব্যাপন বা নিঃসরণ, তার হচ্ছে চাপের প্রয়োগে সৌরচিত্র পদ্ধতি, তার হচ্ছে কোনো গ্যাসের সচরে তার হচ্ছে নির্গত বা হচ্ছে বের হওয়ার প্রক্রিয়াকে কোনো ব্যাপন বলা যায়। উদাহরণ হচ্ছে অ্যামোনিয়া সিলিন্ডারে যদি কোনো চিত্র থাকে, তার হচ্ছে তার থেকে সহ্য অ্যামোনিয়া বেশি বেড়ে যেটি ছিদ্র ব্যাপনের মাধ্যমে ঘটে সাইকেলের চাকা পাংচার হওয়ার ঘটনা। তার হচ্ছে ব্যাপনের সাথে ব্যাপন অনুব্যাপন উভয় প্রক্রিয়া, তা হচ্ছে পদার্থ অর্থাৎ তরল গ্যাসের অনুসরণে স্থানান্তর প্রক্রিয়া, তা হচ্ছে উভয় প্রক্রিয়াতে অনুসময় স্থানান্তর ঘটে উচ্চ চাপ অঞ্চল এবং উচ্চ ঘনত্ব এবং উচ্চ ঘনমাত্রার অংশ হতে, তার হচ্ছে নিম্নচাপ অঞ্চল এবং নিম্ন ঘনত্ব এবং ঘনমাত্রার অংশে, তার হচ্ছে ঘনত্ব ব্যাপন অনুব্যাপন, তার হচ্ছে উভয় প্রক্রিয়াতে হচ্ছে পরিশেষের অংশে এবং পদার্থের ঘনত্ব পরিমাপ হয়ে থাকে। গ্রামের সূত্রটি ব্যাপন অনুব্যাপন এবং নিঃসরণ উভয় ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে। তারপর জানা আছে কি ব্যাপন ও নিঃশেষণের মধ্যে পার্থক্য। ব্যাপনের মধ্যে উচ্চ ঘনত্ব স্থানের মধ্যে নিম্ন ঘনত্ব স্থানে কোনো কঠিন তরল গ্যাসীয়, তা হচ্ছে বস্তু সময় অনুসরণ করার সময় স্বতঃস্ফূর্তভাবে স্থানান্তর বা পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকে সব ব্যাপন বলা থেকে নিঃসরণ বা অনুব্যাপন হচ্ছে বাহ্যিক উচ্চচাপের প্রভাবে, তা হচ্ছে পাত্রের ছিদ্র দিয়ে, তা হচ্ছে কোনো গ্যাসের অনুসময় সচরে তার হচ্ছে মুখে হওয়ার পরিবর্তনকে তার হচ্ছে নিঃসরণ বলা থেকে। তার হচ্ছে ব্যাপনের উদাহরণ হচ্ছে ফুলের গন্ধ, তারপর হচ্ছে গ্যাসের দুর্গন্ধ এবং বাতাসে ব্যাপন প্রক্রিয়া ছড়িয়ে পড়ে, তার হচ্ছে পদার্থের কণা এবং অনুসময় নির্দিষ্ট স্বতঃস্ফূর্ত চলাচলের কারণে তার হচ্ছে ব্যাপন প্রক্রিয়া ঘটে থাকে। তার হচ্ছে নিঃসরণ বা অনুব্যাপন হচ্ছে গাড়ির চাকার টিউবের ছিদ্রপথে নিঃসরণ বাতাস বেরিয়ে পড়ে এবং হচ্ছে গ্যাসের পাত্রের ভিতরে এবং হচ্ছে বাইরের চাপের পার্থক্যের কারণে নিঃসরণ প্রক্রিয়া ঘটে। প্রক্রিয়ার প্রকৃতি ব্যাপন হলো গঠিত হতে, তার হচ্ছে বা সমবায় চাপে সময়ের মধ্যে, তার হচ্ছে স্বতঃস্ফূর্ত মন্থর প্রক্রিয়া। অপরদিকে নিঃসরণ হলো অধিক চাপের প্রভাবে, তার হচ্ছে গ্যাসীয় দ্রুত চলন প্রক্রিয়া। তার হচ্ছে ব্যাপনের বেলায় তার হচ্ছে পাত্রের ভেতরে এবং বাইরে বায়ু চাপ থাকে। তার হচ্ছে নিঃসরণের বেলায় হচ্ছে পাত্রের ভেতরে এবং অধিক চাপে এবং বাইরের কম চাপ ভ্যাকুয়াম অবস্থা থাকে। তার হচ্ছে ব্যাপন এটি প্রাকৃতিক ঘটনা। অপরদিকে নিঃসরণ হচ্ছে এটি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে আণবিক ভর নির্ণয় করা হয়। তার হচ্ছে আণবিক ভর নির্ণয় নিঃসরণ প্রণালী ব্যাপন প্রণালী অপেক্ষা সুবিধা এবং ব্যাপকতর হয়ে থাকে। ডাল্টন আংশিক চাপ সূত্র হচ্ছে স্থির তাপমাত্রা এবং নিষ্ঠ আয়তনের পাত্রে রাখা, তার হচ্ছে পরস্পর বিক্রিয়াহীন দুই পদার্থ থেকে গ্যাসের, তার হচ্ছে এটি মিশ্রণের, তার হচ্ছে মোট চাপ মিশ্রণে উপস্থিত প্রধান গ্যাস সময়, তার হচ্ছে আংশিক চাপের সমষ্টি সমান হয়ে থাকে। পিএম যেগুলো হচ্ছে B1 প্লাস B2 প্লাস B3, তারপর সূত্র ব্যবহার হচ্ছে মিশ্রিত গ্যাসের চাপ নিয়ে না, তার হচ্ছে গ্যাসের চাপ নিয়ে না, তার হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্যাসের আংশিক চাপ হচ্ছে 593.4, তার হচ্ছে মিলিমিটার মার্কারি। তার হচ্ছে দুটি গ্যাসের ঘনত্ব G1 D2 এবং হচ্ছে R1 R2, তার ক্ষেত্রে কোনটি সত্য নয়, উত্তর হচ্ছে DR1 এ হচ্ছে R2 ইন্টু রুট D1/D2। তার পাশে নিচের কোনটি হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার স্টেশনের জ্বালানি রূপে ব্যবহার করা হয় থাকে, উত্তর হচ্ছে ইউরেনিয়াম 235। তার পাশে নিচের কোনটি হচ্ছে গ্যাসের ব্যবহার খুব বেশি হয়ে থাকে, ক্ষমতা বেশি, উত্তর হচ্ছে অক্সিজেন ফ্লোরিন নিয়ন ক্লোরিনের ক্ষেত্রে অক্সিজেনের যেহেতু ভর কম, সুতরাং ব্যবহার ক্ষমতা বেশি হয়ে থাকে। তার হচ্ছে গ্যাসের গতিতত্ত্ব বর্ণালীকে গ্যাসের গতিতত্ত্বের জন্য বলা থেকে আদর্শ গ্যাসের গতিতত্ত্ব সমীকরণ প্রতিষ্ঠা করা হচ্ছে বিজ্ঞানী ক্লসিয়াস। তারপর হচ্ছে তার সমীকরণ হচ্ছে PV হচ্ছে 1/3 mn c স্কোয়ার।
তা হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব শিখা যায় গ্যাসের গঠন। তারপর হচ্ছে যে কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র কণিকা এবং যেমন হচ্ছে পরমাণু এবং অণুর সমন্বয়ে গঠিত হয়ে থাকে এইসব কণিকা বা অণু। তারপর হচ্ছে দ্রুত গতিতে সরলরৈখিক পদ্ধতি তারপর হচ্ছে সম্ভবপর, তারপর হচ্ছে সব দিকে ছুটোছুটি করে। তারপর হচ্ছে গ্যাসের অনুসরণ আয়তন, তারপর হচ্ছে গ্যাসের অণুগুলোর তার হচ্ছে মোটা আয়তন, তারপর হচ্ছে গ্যাসের পাত্রের মোটা আয়তনের তুলনায় ঠান্ডা কোণা এবং হচ্ছে গ্যাসের মোটা আয়তনের অধিকাংশ স্থান নিয়ে খালি। তারপর হচ্ছে গ্যাসের অনুসরণের মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণ, তারপর হচ্ছে গ্যাসের অনুসরণের মধ্যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ নেই। তারপর হচ্ছে আন্তরিক সংঘর্ষ বা হচ্ছে প্রকৃতি, তারপর হচ্ছে সংঘর্ষের মধ্যে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে থাকে এবং তাদের গতিশক্তি আবন্ধন শক্তি বা জনশক্তিতে রূপান্তরিত হয় না। এই সময় তাপমাত্রায় টি এবং হচ্ছে গ্যাসের অণুগুলোর মোট শক্তি কেসি থাকে। তার হচ্ছে যে কোনো সময় দুটো ঘর সংঘর্ষের মধ্যবর্তী পথে সরলরৈখিক হয়ে থাকে। গ্যাসের অণুর অধিশক্তি হচ্ছে গ্যাসের অণুগুলোর গড়ের অধিশক্তি হচ্ছে সংশ্লিষ্ট গ্যাসের ভিন্ন তাপমাত্রা সমানুপাতিক হতে গড়ের মুক্ত পথ। তারপর হচ্ছে দুটো সংঘর্ষের মধ্যবর্তী এবং হচ্ছে গতিশীল মানকে তারপর হচ্ছে গ্যাসের অণুর গড়ের মুক্ত পথ বলা হয়। সংঘর্ষের সময় অণুগুলোর মধ্যে শুধু সংঘর্ষের সময় যে সময় ব্যয় হয়ে থাকে তা দুটো সংঘর্ষের সময় মধ্যবর্তী তুলনায় নগণ্য হতে গতিবেগ। তার হচ্ছে গ্যাসের অনুসরণ সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের সময়ের ফলে তার হচ্ছে গতিবেগের কোনো পরিবর্তন হয় না। তার হচ্ছে অধিবিকর্ষ শক্তির প্রভাব, তার হচ্ছে গ্যাসের অনুসরণের গতির উপর প্রভাব ও বিকর্ষ শক্তির কোনো প্রভাব নেই। তার হচ্ছে গ্যাসের গতীয় সমীকরণের প্রভাবে ওয়ান মোল গ্যাসের অণুর গতিশক্তি ইকে জুল 3/2। তার হচ্ছে আরটি, তার হচ্ছে এন মোল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে গতিশক্তি ইকে জুল 3/2 এনআরটি। তার হচ্ছে এটি অণুর গতিশক্তি হচ্ছে ইকে জুল 3RT বাই এনএ 2Na। তার হচ্ছে মোল গ্যাসের মোট গতিশক্তির পরিমাণ নির্ভর করে গ্যাসের পরিমাণ এবং হচ্ছে কেলভিন তাপমাত্রার উপর। তার হচ্ছে আণবিক সংঘর্ষ এবং সংঘর্ষ ব্যাস সিগমা যখন তার হচ্ছে সংঘর্ষ ব্যাখ্যা, তার হচ্ছে আণবিক ব্যাস অপেক্ষা বড় হয়ে থাকে। তার হচ্ছে অধিকাংশ গ্যাসের আণবিক ব্যাসে 2 অ্যাংস্ট্রম এবং 2 × 10⁻10 মিটারের কাছাকাছি হয়ে থাকে। তারপর হচ্ছে সংঘর্ষের মাত্রা সংঘর্ষের ব্যাসের মাত্রা 2 অ্যাংস্ট্রম থেকে 4 অ্যাংস্ট্রমের মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে বর্গমূল এবং হচ্ছে বর্গবেগে বর্ণনা বর্গবেগ বর্গমূল গড় বর্গবেগ আরএমএস এর বেগ হচ্ছে সি যেগুলো হচ্ছে √3RT/m। তার হচ্ছে এম যেগুলো হচ্ছে গ্যাসটির আণবিক ভর। তারপর হচ্ছে গড় গতিবেগ সি/কে যেগুলো হচ্ছে 8RT/m। তারপর হচ্ছে সম্ভাব্যতা মোবিক আলফা ইকুয়াল টু √2RT/m। তারপর হচ্ছে আলফা সি বারের অনুপাত সি যেগুলো হচ্ছে 1 অনুপাত হচ্ছে 1.112। তারপর হচ্ছে 1.22। তারপর হচ্ছে গড়বেগের মান থেকে হচ্ছে আরএমএস এর মানের চেয়ে বেশি হয়। আদর্শ গ্যাসে বা হচ্ছে বাস্তব গ্যাসে, তারপর হচ্ছে আদর্শ গ্যাসে ও বাস্তব গ্যাস হচ্ছে যে সব গ্যাসে তার হচ্ছে অবস্থায় সূত্র এবং হচ্ছে চার্চের সূত্র মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলা থাকে। আদর্শ গ্যাস এটি হচ্ছে কাল্পনিক ধারণা। অপরদিকে বাস্তব গ্যাস হচ্ছে যে সকল গ্যাসের বাস্তবে পাওয়া যায় তাদেরকে সঠিকভাবে মেনে চলে তাদেরকে বাস্তব গ্যাস বলা থাকে। তার হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, তার হচ্ছে নাবিককে আদর্শকর্ষণ। আদর্শ গ্যাসের আণবিক আকর্ষণ হচ্ছে আদর্শ গ্যাসের অনুসরণের মধ্যে হচ্ছে কোনো আকর্ষণ বিকর্ষণ নেই। অপরদিকে বাস্তব গ্যাসের মধ্যে হচ্ছে বাস্তব গ্যাসের সমান আকর্ষণ বিকর্ষণ বল বিদ্যমান থাকে। তার হচ্ছে অনুসরণের আয়তন, তার হচ্ছে আদর্শ গ্যাসের অনুসরণ মোটা আয়তন গ্যাসের দ্বারা দখলকৃত আয়তনের তুলনায় নগণ্য হয়ে থাকে তাই হিসাব করা হয় না। তার হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে বাস্তব গ্যাসের অনুসময় তার হচ্ছে মোটা আয়তন গ্যাসের দ্বারা দখলকৃত আয়তনের তার হচ্ছে তুলনায় নগণ্য হয়। তার হচ্ছে তাই হিসাব গণনা করা হয়ে থাকে। তার হচ্ছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে তার হচ্ছে আদর্শ গ্যাসের সময় হচ্ছে পিভি টি মানে হচ্ছে বাস্তব গ্যাসের ভ্যান্ডার ওয়ালস সমীকরণ P+m²A/v² ইন্টু হচ্ছে P - n v টি মানে তার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের তার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি আয়তনের উপর নির্ভর করে উত্তর হচ্ছে U/v। তারপর হচ্ছে টি ইকুয়াল টু 0। তারপর হচ্ছে বাস্তব গ্যাসের ক্ষেত্রে আভ্যন্তরীণ শক্তি এবং হচ্ছে আয়তনের উপর নির্ভরশীল। তার হচ্ছে সংকোচনশীলতা G/2। তার হচ্ছে আদর্শ গ্যাসের এবং হচ্ছে G/1। তারপর হচ্ছে হাইড্রোজেন তারপর হচ্ছে এবং হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে এক অপেক্ষা বেশি হয়ে থাকে কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন এবং অক্সিজেন এবং হচ্ছে মিথেনের তুলনায় হচ্ছে একের অপেক্ষা কম হয়ে থাকে P/T/T। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের পণ্য ধারণা মাত্রা। তার হচ্ছে আদর্শ গ্যাসের কোনো ধারণা নেই। তার হচ্ছে হাইড্রোজেন আণবিক ভরের সবচেয়ে কম হয়ে যাচ্ছে অনুসরণ গতিবেগ সবচেয়ে বেশি হয়ে থাকে হাইড্রোজেন অণুর বর্গমূল গড় বর্গবেগ 25°C বা কক্ষ তাপমাত্রা সেকেন্ডে বায়ু 1920 .12 মিটার/সেকেন্ড হতে থাকে। তারপর হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন গ্যাসের অনুসময়ের বর্গমূল গড় প্রায় 500 মিটার হয়ে থাকে। তারপর হচ্ছে এসটিপিতে তারপর হচ্ছে মূল গ্যাসের অণুগুলোর মোটা আয়তন গ্যাস পাত্রের তার হচ্ছে মোটা আয়তন 0.05% হয়ে থাকে। তারপর হচ্ছে 500 অ্যাটমসফিয়ার 0°C তাপমাত্রা গ্যাসের তার হচ্ছে অণুগুলোর আয়তন হয়ে থাকে। তার হচ্ছে মোটা আয়তন 20% হয়ে থাকে। এমেগা বক্ররেখা বিজ্ঞানী এমেগা বি এর বিপরীতে তারপর হচ্ছে পিভি এর সূচক গ্রাফ অঙ্কন করে। তারপর হচ্ছে অঙ্কিত রেখাকে এমেগা বক্র বলা থাকে। তারপর হচ্ছে নিম্নচাপ তারপর হচ্ছে 180 তারপর হচ্ছে নিচের চাপ এবং হচ্ছে উচ্চ তাপমাত্রায় তার মোটামুটিভাবে তার হচ্ছে আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। তারপর উচ্চ তাপমাত্রা এবং হচ্ছে গ্যাসের সম আচরণ করে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের সমকরণ মেনে চলে না। তার হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম এবং অ্যামেগার বক্র তার হচ্ছে প্রথম লেখা পাওয়া যায়। তার হচ্ছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাসের ক্ষেত্রে অ্যামেগার দ্বিতীয় ধরনের বক্র লেখ দেখা যায়। তার হচ্ছে রসায়নের দ্বিতীয় পত্র। তার হচ্ছে বাস্তব গ্যাসের গুণাঙ্ক বা গ্যাসের গুণাঙ্ক G =
পিভি ইজিক্যাল টু এনআরটি। তারপর হচ্ছে একমল গ্যাসের ক্ষেত্রে হচ্ছে জি ইজিক্যাল টু 1, তারপর হচ্ছে জি যখন এর কাছে বড় হয়ে থাকে। গ্যাসটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে তা হচ্ছে কম্প্রেশনযোগ্য হয়ে থাকে, যেমন হচ্ছে হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদিতে হচ্ছে যে যখন এর কাছে ছোট হয়ে থাকে তখন হচ্ছে তা হচ্ছে আদর্শ গ্যাস হিসাবে কম্প্রেশনযোগ্য হয় থাকে, যেমন হচ্ছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি তা হচ্ছে হিসাব গ্যাসের পানিতে দ্রবণীয় হয়ে থাকে। নাইট্রোজেনের ক্ষেত্রে তার হচ্ছে 88 ডিগ্রি সেলসিয়াস এর বেশন গুণাঙ্ক বনাম হচ্ছে চাপের লেখাটি আদর্শ গ্যাসের অতি নিকটবর্তী হয়ে থাকে। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হচ্ছে দুটি হয়ে থাকে। আয়তন সম্পর্কিত ত্রুটি, তারপর চাপ সম্পর্কিত ত্রুটি। তারপর হচ্ছে আদর্শ গ্যাসের প্রদর্শনের শর্ত হচ্ছে মৌলিক আদর্শনে গ্যাসের প্রয়োজন হচ্ছে আণবিক আকর্ষণ, তারপর হচ্ছে নাই বলে চলে। আন্তঃনৈমিক দূরত্ব, তারপর হচ্ছে সিলিন্ডারের মধ্যে দূরত্ব থাকে। তারপর হচ্ছে গ্যাসের সিলিন্ডারের জাতীয়করণ বা হচ্ছে তরলীকরণ, গ্যাসের সিলিন্ডার জাতীয়করণ এবং হচ্ছে সূত্রের প্রয়োগ। তারপর হচ্ছে বর্তমানে রান্না চলে থাকে। তারপর হচ্ছে গ্যাসের সিলিন্ডারে তারপর হচ্ছে এলপি গ্যাসে বা হচ্ছে তরলীভূত এবং পেট্রোলিয়াম গ্যাসে ব্যবহার করা হয়ে থাকে। তার হচ্ছে মোটরযানের গ্যাস সিলিন্ডারে সিএনজি পাওয়া যেত ঘনীভূত প্রাকৃতিক গ্যাস বিক্রি করা হতে এলপি গ্যাসে 25% প্রোটিন এবং 75% বিটন থাকে। তারপর হচ্ছে সিএনজি দ্রবীভূত, তারপর ঘনীভূত, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাস হচ্ছে 99 থেকে 99 ডিগ্রি সেলসিয়াস পাওয়া যায় মিথেন এবং হচ্ছে C2H6 বা হচ্ছে C3H8 এবং C4H8। তারপর স্টেনলেস স্টিলের ক্ষেত্রে ওয়েল্ডিংয়ের বেলা তারপর হচ্ছে নিষ্ক্রিয় পরিবেশের গ্যাসে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে লোহা কাটা এবং হচ্ছে জোড়ার কাজে তারপর হচ্ছে এসিটিলিন গ্যাসে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে এলপিজি, তারপর হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসে বা হচ্ছে এলপিজি হলেন বিউটেন বা হচ্ছে প্রোপেন হিসেবে বিউটেন বা হচ্ছে বিউটিন ইত্যাদি তরল মিশ্রণ। তারপর হচ্ছে ইথেন না প্রোপেনলিন, তারপর হচ্ছে অল্প পরিমাণে থাকে। তারপর হচ্ছে এলপিজি থেকে C6ATM, তারপর হচ্ছে চক্রকে পরিণত করা হয়ে থাকে এবং সিলিন্ডার ভর্তি করে তারপর হচ্ছে বাজারজাত করা হয় এলপিজি কন্টেইনার থেকে। সিলিন্ডারে এলপিজি লিকেজ হচ্ছে কিনা তা বোঝার জন্য। তারপর হচ্ছে তার সাথে তীব্র গন্ধযুক্ত মার্কে প্রাণযোগ্য মিথানল, তারপর হচ্ছে ইথানল তারপর হচ্ছে মিশিয়ে দেওয়া হয়। তারপর হচ্ছে বললে এলপিজি সিলিন্ডারে 85% তরল থাকে। তারপর এর মধ্যে হচ্ছে 95% আয়তনের গ্যাস থাকে। সিলিন্ডারের ভেতরে হচ্ছে 3 কেজি সেন্টিমিটার স্কোয়ার তারপর হচ্ছে এলপিজি থাকে। এতে চাপের 3.4 মানে 2 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার পরিবর্তন করলে তখন হচ্ছে এলপিজি গ্যাসের পরিবর্তন করে। তারপর হচ্ছে এলপিজি, তারপর হচ্ছে দহন এবং হচ্ছে এলপি মানে হচ্ছে 54,000 কিলো জুল পার মিটার কিউব হয়ে থাকে। তারপর হচ্ছে এটি একটি ক্লিন আপ করে, কারণ হচ্ছে দহনে সাধারণত জ্বালানির মতো ধোয়া এবং হচ্ছে কার্বন গুঁড়া ছাই ধারণ করে। তবে এলপিজির ক্ষেত্রে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। তারপর হচ্ছে এলএনজি, তারপর হচ্ছে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস, তারপর হচ্ছে মিথেন, তারপর হচ্ছে নিম্ন তাপমাত্রা -160 ডিগ্রি সেলসিয়াস। তারপর হচ্ছে এটিএম চাপে বা তরলে প্রয়োগ করা থেকে তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি। তারপর হচ্ছে তরলীকৃত, তারপর হচ্ছে প্রাকৃতিক গ্যাসগুলো থেকে এলএনজি, তারপর হচ্ছে ক্লিন ফুয়েল, তারপর হচ্ছে পরিবেশ বান্ধব জ্বালানির রূপে পরিচিত হতে গেলে সিএনজি এবং সিএনজি ক্যালোরিফিক মান হচ্ছে 28,000 কিলো জুল পার মিটার কিউব। তার অন্যদিকে হচ্ছে এলপিজি এর ক্যালোরিফিক মান হচ্ছে 94,000 কিলো জুল পার মিটার কিউব। তার এলএনজি সিএনজি থেকে 2.47 গুণ বেশি হয়ে থাকে। সিএনজি এলপিজির মধ্যে তুলনা সিএনজি হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, এতে 85 থেকে 95% মিথেন থাকে। তারপর এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, তারপর যেটি প্রোপান বিউটেন মিশ্রণ হয়ে থাকে। তারপর সিএনজি ক্ষেত্রে হচ্ছে 38 মেগাজুল পার মিটার কিউব, এলপিজি হচ্ছে 94 মেগাজুল পার মিটার কিউব, তার হচ্ছে 26 মেগা কিলো হোল পার মিটার কিউব। তার সিএনজি তুলনামূলক সস্তা হচ্ছে। এলপিজির ক্ষেত্রে এলপিজি প্রায় 2.5 গুণ শক্তি উৎপাদন করে, তাই এটি ওদিকে অন্য কষ্ট ইফেক্টিভ হয়ে থাকে। সিএনজির ক্ষেত্রে হচ্ছে কম গ্রিন হাউস গ্যাস বিমুক্ত করে, এলপিজি হচ্ছে বেশি কার্বন ডাইঅক্সাইড মুক্ত করে। তারপর হচ্ছে তরল গ্যাস তরলীকরণ, তারপর হচ্ছে ঘষাতে তরলীকরণ পদ্ধতি, তারপর হচ্ছে লিন্ডার পদ্ধতি, তারপর হচ্ছে ক্লডের পদ্ধতি, তারপর হচ্ছে রুদ্রতা বা বিচুম্বকরণ পদ্ধতি, তারপর হচ্ছে হিমা পদ্ধতি, অ্যামোনিয়া, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ক্লোরাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইডের পদ্ধতি এবং হচ্ছে তারপর হচ্ছে জুল থমসন প্রভাব, তার হচ্ছে লিন্ডার পদ্ধতি, হাইড্রোজেন হিলিয়াম পদ্ধতি ব্যবহার করা থাকে। হাইড্রোজেনের ক্ষেত্রে উৎপাদন তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াস, হিলিয়ামের ক্ষেত্রে হচ্ছে উৎপাদন তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস এবং হচ্ছে গ্যাসের তরলের সূত্র হচ্ছে প্রথম গ্যাসের তাপমাত্রা হ্রাস করে এবং হচ্ছে সংকট তাপমাত্রা উচ্চ ক্রান্তি এবং সন্ধিত তাপমাত্রা ক্রিটিক্যাল টেম্পারেচার নিচে আনতে হতে থাকে। দ্বিতীয় গ্যাসকে ক্রান্তি হচ্ছে সন্ধিত তাপমাত্রা নিচে, তারপর হচ্ছে তরলীকরণে উপযুক্ত চাপে এবং করতে হয় এবং হচ্ছে যুক্ত চাপকে তারপর হচ্ছে ক্রান্তি চাপ বা হচ্ছে সন্ধিত বলা থেকে কোনো গ্যাসের ক্রান্তি চাপ এবং হচ্ছে তাপমাত্রা যত নিচে থাকবে তরলীকরণের জন্য তা হচ্ছে প্রচলিত চাপের পরিমাণ তত কম হবে বাইরের তরলীকরণ। তারা হচ্ছে বাণিজ্যিকভাবে জুল থমসন প্রভাব বা প্রক্রিয়া করা হতে -260 ডিগ্রি সেলসিয়াস বা 200 চাপে বায়ুকে তরলীভূত করা হতে হাইড্রোজেন হিলিয়ামে পৌঁছে। গ্যাসের তরলীকরণের সবচেয়ে কঠিন হতে হাইড্রোজেন এবং উৎক্রমণ তাপমাত্রা -60 ডিগ্রি সেলসিয়াস, হিলিয়ামের তাপমাত্রা -240 ডিগ্রি সেলসিয়াস। গ্যাসের ক্রান্তি বা হচ্ছে সন্ধি তাপমাত্রা তারপর হচ্ছে যে তাপমাত্রা তারপর হচ্ছে উপরে গ্যাসটি থাকে, তারপর হচ্ছে এর উপর যত চাপ প্রয়োগ করা হোক না কেন তার হচ্ছে তরলে রূপান্তর করা যায় না। হচ্ছে তাপমাত্রাকে ক্রান্তি চাপ তাপমাত্রা হচ্ছে সাধারণ তাপমাত্রা বলা হয় থাকে টিসি দ্বারা প্রকাশ করা হয় থাকে। গ্যাসের ক্রান্তি বা সন্ধি তাপমাত্রা হচ্ছে কোনো গ্যাসের ক্রান্তি এবং সন্ধি তাপমাত্রা রেখে তারপর হচ্ছে অপরে তার হচ্ছে সর্বনিম্ন যে তাপ প্রয়োগ করে তাদেরকে তরলে প্রদান করা থাকে। এদের মাধ্যমে হচ্ছে ক্রান্তি চাপ মাত্রা বলা থেকে বিসি দ্বারা প্রকাশ করা থাকে। রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় গতি বা সন্ধি তাপমাত্রা এবং হচ্ছে সন্ধি চাপ। হিলিয়ামের সন্ধি তাপ হচ্ছে -268, ক্রান্তি বা সন্ধি চাপ হচ্ছে 2.26, হাইড্রোজেনের হচ্ছে -240 এবং 12.80, নাইট্রোজেনের হচ্ছে 147.1,
33.50, আর্গনের ক্ষেত্রে হচ্ছে -122.1, আর্চের অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে -128.8, তারপর হচ্ছে 50.10, তারপর হচ্ছে মিথেনের ক্ষেত্রে হচ্ছে -82.3, তারপর হচ্ছে 45.80, অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 132.4, তারপর হচ্ছে 111.52, ক্লোরিনের ক্ষেত্রে হচ্ছে 143.9 এবং হচ্ছে 78.75, সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 177.3, তারপর হচ্ছে 77.80, তারপর হচ্ছে নিষ্ঠা ওজনের একটি আদর্শ গ্যাসের ক্ষমতা কোন বৈশিষ্ট্যের উপর নির্ভর করে? উত্তর হচ্ছে ডি, তাপমাত্রার উপর নির্ভর করে। ডানার সিলিন্ডারে কোনটি ব্যবহৃত হয়? দেখো উত্তর হচ্ছে ডি। তারপর হচ্ছে বিউটেন এবং প্রোপেন বাস্তব গ্যাসে বলের সূত্র মেনে চলে। উত্তর হচ্ছে ডি। খুব উচ্চ তাপমাত্রায়, তারপর হচ্ছে আদর্শ গ্যাস এবং হচ্ছে নিম্নে কোন তথ্যটি ভুল? উত্তর হচ্ছে এ। তারপর হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন আদর্শ গ্যাসের নাইট্রোজেন চক্র, তারপর হচ্ছে বজ্রবৃষ্টির সময় বিদ্যুৎ ঘরণে, তারপর হচ্ছে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইডে গঠিত হয়, তাই নাইট্রিক অক্সাইড হচ্ছে 50 ডিগ্রি সেলসিয়াস অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপাদন করে, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রিক অ্যাসিড তারপর হচ্ছে গঠন করে, তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন জারি হতে, তারপর হচ্ছে নাইট্রোজেন প্রক্রিয়া, তারপর হচ্ছে মাটিতে নাইট্রোজেন ফিক্সেশন, তারপর হচ্ছে বাণিজ্যিক নাইট্রোজেন ফিক্সেশন, তারপর হচ্ছে বায়োলজিক্যাল ফিক্সেশন, তারপর হচ্ছে বৃদ্ধি প্রাণী থেকে প্রোটিনের রূপান্তর। তারপর হচ্ছে বাণিজ্যিক প্রক্রিয়া, তারপর হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, হেপার পদ্ধতি, অসফল পদ্ধতি, বিক্রিয়া ক্ষেত্রে হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে 3 অনু হাইড্রোজেন, তারপর হচ্ছে সফল পদ্ধতি হচ্ছে 4 অনু অ্যামোনিয়া, তারপর হচ্ছে 5 অনু অক্সিজেন, তারপর হচ্ছে 2 অনু হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, তারপর হচ্ছে অসফল পদ্ধতি হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস 18 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস, তারপর হচ্ছে চাপের ক্ষেত্রে হচ্ছে 200 টিএম, তারপর হচ্ছে প্রবাহকের ক্ষেত্রে হেপার পদ্ধতি হচ্ছে আয়রন, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপর হচ্ছে সফল পদ্ধতি হচ্ছে প্লাটিনাম। শিল্পের গ্যাসীয় বজ্র বা দূষণ হচ্ছে, বা দূষক হচ্ছে গ্যাসীয় দূষক এবং কোনো জাতীয় দূষক, গ্যাসীয় দূষকের মধ্যে অজৈব গ্যাসীয় দূষক এবং জৈব গ্যাসীয় দূষক হাইড্রোকার্বন। তারপর হচ্ছে অজৈব গ্যাসীয় দূষক কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে কার্বন যৌগ, নাইট্রোজেন অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং হচ্ছে অ্যামোনিয়া ও নাইট্রোজেন যৌগ, তারপর হচ্ছে H2S, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড, সালফারিক অ্যাসিড, সালফার যৌগ, তারপর হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড, MX, তারপর হচ্ছে হ্যালোজেন যৌগ, তারপর হচ্ছে অ্যালডিহাইড এবং হচ্ছে কিটোন এবং হচ্ছে অ্যামিন এবং অ্যালকোহল, তারপর হচ্ছে অনাজাতীয় দূষক হচ্ছে বালু, ধূলিকণা এবং হচ্ছে ধোঁয়া, তারপর হচ্ছে ধূসর মিশ্রণ, তারপর হচ্ছে স্মোক, তারপর হচ্ছে বিভিন্ন ধাতব পার্টিকেল, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম আয়রন, তারপর হচ্ছে ক্যালসিয়াম সিলিকন, তারপর হচ্ছে কলেরা ধরনের সৃষ্টি হয়ে থাকে, তারপর হচ্ছে সোডিয়াম ক্লোরিন, তারপর হচ্ছে আর্গন হ্যালাইড, তারপর হচ্ছে পলিমার অবস্থা থাকে, তারপর হচ্ছে অ্যান্টিমনি এবং সেলিডিয়াম, তারপর হচ্ছে তেল কয়লা ধরনের সৃষ্টি হয়ে থাকে, তারপর হচ্ছে লেড হচ্ছে লেড যুক্ত, তারপর হচ্ছে জ্বালানি থেকে উৎপাদন নিয়ম থাকে, তারপর জিঙ্ক হচ্ছে জ্বালানির ধরনের সৃষ্টি হয়ে থাকে, তারপর প্রাইমারি দূষক, তারপর হচ্ছে যেসব দূষক হতে উৎস থেকে নিগত হয়ে অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশে মিশে তার বায়ুতে মিশে যায়, তাদেরকে প্রাইমারি দূষক বলা থাকে। কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে অ্যামোনিয়া, H2S, তারপর হচ্ছে ধূলিকণা ধোঁয়া, তারপর হচ্ছে ছাই, হাইড্রোকার্বন ইত্যাদি, তারপর হচ্ছে সেকেন্ডারি বা বায়ু দূষক হচ্ছে পরিবেশের একাধিক গ্যাসীয় উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়, যে নতুন দূষকের সৃষ্টি করে তাকে সেকেন্ডারি দূষক বলা থাকে। সালফার ডাইঅক্সাইড এবং সালফারিক অ্যাসিড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন আবার অক্সিজেন, তারপর হচ্ছে সেল নাইট্রেট, পিএনসা, তারপর হচ্ছে দূষকের শৃঙ্খলা, তারপর হচ্ছে বায়ুতে থাকা কার্বন ডাইঅক্সাইডের শৃঙ্খলা, সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ, তারপর হচ্ছে বায়ুতে থাকা সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে শৃঙ্খলা, চূড়াপাতের উচ্চ, তারপর হচ্ছে বাইরে টিএলভি, তারপর হচ্ছে হোল্ডিং, তারপর হচ্ছে লিমিটিং ভ্যালু। সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 0.05 ppm, তারপর সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 0.02 ppm, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 0.15 ppm, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 350 ppm, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 350 ppb, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হচ্ছে 250 ppb, মিথেনের ক্ষেত্রে হচ্ছে 2 ppb ppm, তারপর হচ্ছে স্টোরেজের ক্ষেত্রে হচ্ছে 0.002 ppm। তারপর হচ্ছে শিল্পের গ্যাসীয় বজ্র বাচন বায়ু দূষণ, তারপর হচ্ছে দূষকে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে উভয় গ্যাসে বর্ণহীন এবং গন্ধহীন বিষাক্ত গ্যাসে, তারপর হচ্ছে কলা হাইড্রোকার্বন জ্বালানি অসম্পূর্ণ ধরনের কার্বন মনোক্সাইড এবং সম্পূর্ণ ধরনের কার্বন ডাইঅক্সাইড গ্যাসে উৎপন্ন হতে থাকে, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড নির্ভর কাতক গ্যাসে, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাসে গ্রিন হাউস গ্যাসে গ্লোবাল ওয়ার্মিং ঘটায়, তারপর হচ্ছে রক্তের হিমোগ্লোবিন আয়রন, তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে রূপে অক্সিজেন হিমোগ্লোবিন গঠনে সাহায্য দেয়, তারপর হচ্ছে দূষক সালফার ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাসে, তারপর হচ্ছে বর্ণহীন এবং অম্লীয় গন্ধযুক্ত সালফার ডাইঅক্সাইড ও সালফার ডাইঅক্সাইড গ্যাসে এবং শ্বাসকষ্ট সৃষ্টি করে, তারপর এসব বা বায়ু দূষক সৃষ্টি বৃষ্টি ঘটায়, তারপর হচ্ছে নাকে ও চোখে, তারপর হচ্ছে জ্বালা শ্বাসনালীতে প্রধান এবং ব্রঙ্কাইটিস হাঁপানি রোগ সৃষ্টি করে। কলাতে 0.5 থেকে 1% সালফার থাকে, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড হচ্ছে বর্ণহীন নিরপেক্ষ গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড মাধ্যমে অম্লীয় গ্যাস, তারপর হচ্ছে অ্যাসিড নাইট্রেট হচ্ছে নাইট্রিক অক্সাইড, তারপর হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড হাইড্রোকার্বন ফ্রি রেডিক্যাল, তারপর হচ্ছে পি পারক্সি অ্যাসাইল নাইট্রেট তৈরি করে, তারপর হচ্ছে এই মিশ্রতা হচ্ছে বায়ুদেশকে বিভিন্ন শহর ও ভোরবেলার নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে, এটিকে ফটোস্মোক বলে, তারপর হচ্ছে গ্রিন হাউস গ্যাসের বা হচ্ছে গ্রিন হাউসের প্রভাব।